Hello everyone, welcome to my YouTube channel Electronics Made Easy with Shomap. Hope all are doing well. আজ আমরা শুরু করব কেরিয়ার ট্রান্সপোর্ট ফিনোমিনার পার্ট 2 সেকেন্ড পার্টটা আলোচনা করতে। আমাদের ফার্স্ট পার্টে আমরা আলোচনা করেছিলাম ড্রিফট ভেলোসিটি, ড্রিফট কারেন্ট এবং কেরিয়ারের মোবিলিটি এবং তাছাড়া বিভিন্ন ধরনের স্ক্যাটারিং মেকানিজম। কি কি ধরনের স্ক্যাটারিং মেকানিজম পাওয়া যায় এবং সেমিকন্ডাক্টরের মধ্যে কি কি ধরনের স্ক্যাটারিং দেখা যায়, সেগুলো কিভাবে মোবিলিটিকে এফেক্ট করে ইত্যাদি আমরা আলোচনা করেছিলাম ফার্স্ট পার্টে, যার লিংক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। আমরা সেকেন্ড পার্টে আলোচনা করব কেরিয়ারের ডিফিউশন কারেন্ট ডেন্সিটি ইন সেমিকন্ডাক্টর, টোটাল কারেন্ট ডেন্সিটি, drift and diffusion direction, thermionic emission, tunneling, Hall effect and uses of Hall effect. এবার আমরা দেখব যে কেরিয়ারের ডিফিউশন কাকে বলে। কেরিয়ারের ডিফিউশন হচ্ছে যে হায়ার কনসেন্ট্রেশন থেকে যখন লোয়ার কনসেন্ট্রেশনের দিকে কেরিয়ারের মুভমেন্ট হয় তাকেই আমরা কেরিয়ারের ডিফিউশন বলি। কেরিয়ারের ডিফিউশনের ডেফিনেশন কি? কেরিয়ারস মুভ ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন রিজিয়ন টু মেক দ্য সিস্টেম ইউনিফর্ম। দিস মুভমেন্ট ইজ নোন অ্যাজ কেরিয়ার ডিফিউশন। আর কেরিয়ার ডিফিউশন কিন্তু টোটালি ইন্ডিপেন্ডেন্ট অফ এক্সটার্নাল বায়াস। আমরা ফার্স্ট পার্টে যেমন দেখেছিলাম যে কেরিয়ারের ড্রিফটটা পুরোপুরি বায়াস ডিপেন্ডেন্ট, কিন্তু কেরিয়ারের ডিফিউশন হচ্ছে পুরোপুরি বায়াস ইন্ডিপেন্ডেন্ট। এখানে শুধুমাত্র কেরিয়ার কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করেই কেরিয়ারের মুভমেন্ট হয়। আর দ্য নেট ডিফিউশন অফ চার্জ প্রডিউসেস ডিফিউশন কারেন্ট ইন সেমিকন্ডাক্টর। যখন চার্জ পার্টিকেল গুলো হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে মুভ করে তখন তারা ডিফিউশন কারেন্ট প্রডিউস করে। According to the Fick's law, the net flow of the carriers is directly proportional with the carrier concentration gradient. Fick's law তে কি বলছে? Fick's law তে বলা হচ্ছে যে the net flow rate of the carrier, কেরিয়ারের যে নেট ফ্লো রেটটা সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে কেরিয়ার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের সঙ্গে। নেট ফ্লো রেট অফ দ্য কেরিয়ারকে ডিনোট করা হয় ডিডিটি অফ ডেল্টা এন দিয়ে, আর কেরিয়ারের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টকে ডিনোট করা হয় কি? যে ডিডিএক্স অফ ডেল্টা এন। যেখানে আমরা এন হচ্ছে কনসেন্ট্রেশন অফ কেরিয়ার, এক্স হচ্ছে পজিশন। আর কেরিয়ার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা কিভাবে এই যে ছবিকে ম্যাপ করলে দেখা যাচ্ছে যে n2 n1 ডিভাইডেড বাই x2 x1। x হচ্ছে পজিশন, x1 পজিশনে কেরিয়ারের কনসেন্ট্রেশন n1, x2 পজিশনে কেরিয়ারের কনসেন্ট্রেশন n2। তাহলে কেরিয়ারের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কত হচ্ছে? যে n2 n1 ডিভাইডেড বাই x2 x1, that can be written as minus delta n divided by delta x। মাইনাস কারণ এটা হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে মুভ করে, তাই জন্য কেরিয়ারের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অলওয়েজ নেগেটিভ হয়। এবার আমরা ফিক্স লকে ফর্মুলাটা কিভাবে ডিনোট করছি? ডিডিটি অফ ডেল্টা এন ইকুয়ালস টু মাইনাস ডিএন ইনটু ডিডিএক্স অফ ডেল্টা এন। এই ক্যাপিটাল ডিএন যেটা আমরা ইয়েলো কালার দিয়ে ডিনোট করেছি, সেই ক্যাপিটাল ডিএন কে আমরা বলে থাকি ডিফিউশন কোএফিসিয়েন্ট। আর ডিডিএক্স অফ ডেল্টা এন হচ্ছে কেরিয়ার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, আর ডিডিটি অফ ডেল্টা এন হলো নেট ফ্লো রেট অফ কেরিয়ার। এবার ডিফিউশন কারেন্ট ডেন্সিটি তাহলে কিভাবে বেরোচ্ছে? ডিফিউশন কারেন্ট ডেন্সিটি আমরা পাচ্ছি যে জে ডিফ ইকুয়ালস টু কিউ ইনটু ডিডিটি অফ ডেল্টা এন। ডিডিটি অফ ডেল্টা এন দেখাচ্ছে নেট ফ্লো রেট অফ দ্য কেরিয়ার, আর তার সঙ্গে যখন একটা পার্টিকেলের বা একটা ইলেকট্রনের চার্জ যেটা আমরা কিউ দিয়ে ডিনোট করি সেই কিউ কে মাল্টিপ্লাই করা হয়, তখন আমরা ডিফিউশন কারেন্ট ডেন্সিটি পাই। সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের ক্ষেত্রে ইলেকট্রন এবং হোল দুটোই পার্টিসিপেট করে, তাই জন্য এখানে আমরা ইলেকট্রন এবং হোল দুটোরই ডিফিউশন কারেন্ট ডেন্সিটি ক্যালকুলেশনটা দেখিয়েছি। ডিফিউশন কারেন্ট ডেন্সিটি ফর ইলেকট্রন, যেটাকে ডিনোট করা হয় জে এন ডিফ দিয়ে, সেটা ইকুয়ালস টু মাইনাস অফ মাইনাস কিউ ইনটু ডিএন ইনটু ডিডিএক্স অফ ডেল্টা এন। মাইনাস কিউ কারণ ইলেকট্রনের চার্জ নেগেটিভ, তার ফলে জে এন ডিফ হচ্ছে পজিটিভ কোয়ান্টিটি, যেটা হলো কিউ ইনটু ক্যাপিটাল ডিএন ইনটু ডিডিএক্স অফ ডেল্টা এন।
আর হোলের ক্ষেত্রে চার্জ যেহেতু পজিটিভ হয় সেই জন্য ফর হোল দা ডিফিউশন কারেন্ট ডেন্সিটি, যেটাকে ডিনোট করা হয় জেপি ডিফ দিয়ে, সেটা হয় একটা নেগেটিভ কোয়ান্টিটি। জেপি ডিফ ইকুয়ালস টু মাইনাস কিউ ইনটু ক্যাপিটাল ডিপি ইনটু ডিডিএক্স অফ ডেল্টা পি। তাহলে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যখন আমরা টোটাল কারেন্ট ডেন্সিটি ক্যালকুলেট করছি, তখন টোটাল কারেন্ট ডেন্সিটিটা পাওয়া যাচ্ছে কি, যে ড্রিফট এবং ডিফিউশন কম্পোনেন্ট অফ কারেন্ট ফর বোথ ইলেকট্রনস এন্ড হোলস। ইলেকট্রনের জন্য যে টোটাল কারেন্ট ডেন্সিটিটা কত হচ্ছে, জে এন ড্রিফট প্লাস জে এন ডিফিউশন, দ্যাট ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু এন ইন্টু মিউ এন ইন্টু ই, যেটা হলো ড্রিফট কারেন্ট কম্পোনেন্ট, প্লাস কিউ ইন্টু ক্যাপিটাল ডিএন ইন্টু ডিডিএক্স অফ ডেল্টা এন, যেটা হচ্ছে ডিফিউশন কারেন্ট ডেন্সিটি কম্পোনেন্ট। আর হোলের ক্ষেত্রে কত হচ্ছে, জেপি ইকুয়ালস টু জেপি ড্রিফট প্লাস জেপি ডিফিউশন। জেপি ড্রিফট কত, কিউ ইন্টু পি ইন্টু মিউ পি ইন্টু ই, আর জেপি ডিফিউশন কত, সেটা হচ্ছে মাইনাস কিউ ইন্টু ক্যাপিটাল ডিপি ইন্টু ডিডিএক্স অফ ডেল্টা পি। তার ফলে টোটাল হোলের যে কারেন্ট ডেন্সিটিটা হচ্ছে কিউ পি মিউ পি ইন্টু ই মাইনাস কিউ ইন্টু ক্যাপিটাল ডিপি ইন্টু ডিডিএক্স অফ ডেল্টা পি। সেক্ষেত্রে তাহলে টোটাল কারেন্ট ডেন্সিটি কত হচ্ছে সেমিকন্ডাক্টরে, জে এন প্লাস জেপি, ইলেকট্রনের কারেন্ট ডেন্সিটি প্লাস হোলের কারেন্ট ডেন্সিটি। আমরা এবার দেখব যে ড্রিফট এবং ডিফিউশনের ক্ষেত্রে পার্টিকেল এবং তাদের করেসপন্ডিং কারেন্ট কম্পোনেন্টের ডাইরেকশন কোন দিকে হয়। প্রথম আমরা আলোচনা করছি যে ড্রিফট কম্পোনেন্টের ক্ষেত্রে কি রকম হচ্ছে সেইটা নিয়ে। ড্রিফটের ক্ষেত্রে যেহেতু এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে তবেই হোল এবং ইলেকট্রনের মধ্যে মুভমেন্ট পাওয়া যায়, এবং সেই মুভমেন্টের জন্যই যে করেসপন্ডিং কারেন্ট পাওয়া যায় তাকেই আমরা ড্রিফট কারেন্ট বলি। সেই জন্য এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কিন্তু হোল এবং ইলেকট্রনের ড্রিফটের ক্ষেত্রে পার্টিকেলের মুভমেন্ট এবং করেসপন্ডিং কারেন্টের মুভমেন্টের ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন আমরা এখানে ধরছি কি, যে লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে। তার মানে কি, যে একটা পজিটিভ চার্জ লেফট সাইড থেকে যখন রাইট সাইডের দিকে মুভ করছে তখন সেটাকে আমরা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হিসেবে কনসিডার করছি। তার মানে লেফট সাইড হচ্ছে পজিটিভলি চার্জ আর রাইট সাইড হচ্ছে নেগেটিভলি চার্জ। এবার হোলের মুভমেন্টটা হবে অ্যাকর্ডিং টু দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড, কারণ হোল হচ্ছে পজিটিভ চার্জ, তার ফলে সেটাও কিন্তু লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে মুভ করবে। করেসপন্ডিং কারেন্ট জেপি ড্রিফট, এই কারেন্ট কম্পোনেন্টটাও লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে মুভ করবে। কিন্তু এবার ইলেকট্রনের ক্ষেত্রে কি এফেক্টটা দেখা যাচ্ছে, ইলেকট্রনের ডাইরেকশন যেহেতু পজিটিভ চার্জ লেফট সাইড থেকে রাইট সাইডে মুভ করছে, তার জন্য আমরা কি কনসিডার করব, যে ইলেকট্রন যেহেতু নেগেটিভলি চার্জ তাই জন্য সে তার মুভমেন্টটা হবে রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে। কিন্তু করেসপন্ডিং যে ড্রিফট কারেন্ট কম্পোনেন্ট, সেই ড্রিফট কারেন্ট কম্পোনেন্ট জে এন ড্রিফট, সেটা কিন্তু লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে মুভ করবে। এরপর আমরা আসছি ডিফিউশনের ক্ষেত্রে। ডিফিউশনের ক্ষেত্রে আমরা এখানে যে গ্রাফটা দেখিয়েছি সেখানে কনসিডার করেছি কি, যে ক্যারিয়ারের ডেন্সিটি হাই রয়েছে লেফট সাইডে, এবং যত ডিস্টেন্সে আমরা রাইট সাইডের দিকে মুভ করছি তত ক্যারিয়ারের ডেন্সিটি এক্সপোনেনশিয়ালি রিডিউস করছে। তার ফলে হোলের কনসেন্ট্রেশন লেফট থেকে রাইটের দিকে যেহেতু রিডিউস করছে, তার ফলে হোলের মুভমেন্টটাও হচ্ছে লেফট থেকে রাইটের দিকে। করেসপন্ডিং কারেন্টের যে কম্পোনেন্ট, সেই কারেন্ট ডেন্সিটি কম্পোনেন্টও কিন্তু লেফট থেকে রাইটের দিকে মুভ করে। এবার আসছি আমরা ইলেকট্রনের ক্ষেত্রে। ইলেকট্রনের ক্ষেত্রে হায়ার ডেন্সিটি থেকে ইলেকট্রনও মুভ করছে লোয়ার ডেন্সিটির দিকে, তার ফলে ডিফিউশনের কম্পোনেন্টটা কোন দিকে হচ্ছে, লেফট টু রাইট। কিন্তু করেসপন্ডিং যে কারেন্ট ডেন্সিটি কিন্তু ঠিক অপোজিট হয়। কারেন্ট ডেন্সিটির ডাইরেকশনটা হচ্ছে রাইট টু লেফট। এবার আমরা আলোচনা করব যে আর যে দু ধরনের ক্যারিয়ারের মুভমেন্ট আমরা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে পাই সেইগুলো নিয়ে। প্রথম হচ্ছে থার্মায়নিক এমিশন এবং সেকেন্ড হচ্ছে টানেলিং। থার্মায়নিক এমিশনের ক্ষেত্রে যেটা মেন কজ, সেই মেন কজটা হচ্ছে থার্মাল এক্সাইটেশন। ক্যারিয়ারকে যখন থার্মাল এক্সাইটেশন দেয়া হয় তখন তার যে এমিশন হচ্ছে বা তার যে মুভমেন্ট হচ্ছে তাকেই আমরা বলছি থার্মায়নিক এমিশন। এবার ক্যারিয়ার যখন এক্সাইটেড হচ্ছে থার্মাল এনার্জি নিয়ে, তখন সে সাফিসিয়েন্ট এনার্জি পাচ্ছে
একটা পোটেনশিয়াল ব্যারিয়ারকে ওভারকাম করার, যেটা আমরা এই ছবিতে দেখিয়েছি যে যখন কেরিয়ার গুলো এই পোটেনশিয়াল ব্যারিয়ারের তলায় রয়েছে তখন কিন্তু লেফট থেকে রাইটের দিকে কোনো কেরিয়ার মুভ করতে পারছে না। তারপরে যখন তাকে সাফিসিয়েন্টলি এনার্জি দেয়া হচ্ছে, সেই সাফিসিয়েন্ট এনার্জি সে অ্যাচিভ করে সেই ব্যারিয়ারটা, যেটাকে আমরা Q5B দিয়ে ডিনোট করেছি, সেই Q5B ব্যারিয়ারটাকে ওভারকাম করতে পারছে এবং লেফট সাইড থেকে রাইট সাইডে সহজেই কেরিয়ারের মুভমেন্ট হচ্ছে। এই থার্মায়নিক এমিশনের ক্ষেত্রে যেটা ক্রিটিক্যাল প্যারামিটার সেটা হচ্ছে ব্যারিয়ার হাইট, কারণ ব্যারিয়ার হাইট যত লো হবে তত কম পরিমাণ এনার্জি দিলেই সহজেই কেরিয়ার গুলো মুভ করতে পারবে, যত বেশি হবে তত বেশি পরিমাণ এনার্জি অ্যাপ্লাই করতে হবে। কোথায় এই ধরনের এফেক্টটা আমরা বেশি দেখতে পাই সেটা হচ্ছে শর্টকি ব্যারিয়ার ডায়োড, যেখানে এই ধরনের এফেক্টটা আমরা দেখতে পাচ্ছি। এবং থার্মায়নিক এমিশনের ফলে যে করেসপন্ডিং কারেন্টটা পাওয়া যায় সেই কারেন্টটার এক্সপ্রেশন আমরা এখানে দেখিয়েছি, যেটাকে আমরা বলছি জে থার্ম। জে থার্ম হচ্ছে সেই কারেন্ট ডেন্সিটি যেটা থার্মায়নিক এমিশনের জন্য তৈরি হয়, ইকুয়ালস টু a স্টার টি স্কোয়ার ইনটু এক্সপোনেনশিয়ালি মাইনাস Q5B ডিভাইডেড বাই k ইনটু টি। k হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, t হচ্ছে টেম্পারেচার, a স্টার হচ্ছে রিচার্ডসন কোএফিসিয়েন্ট বা রিচার্ডসন কনস্ট্যান্ট, যেটা প্রত্যেকটা মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে, আর 5b হচ্ছে ব্যারিয়ারের হাইট। আমরা আগেই বলেছিলাম যে ব্যারিয়ারের হাইট হচ্ছে এখানে খুব ইম্পর্টেন্ট একটা প্যারামিটার, সেটা এই থার্মায়নিক এমিশনের কারেন্ট ডেনসিটি ক্যালকুলেট করতে বা কারেন্ট ক্যালকুলেট করতে কাজে লাগে। এরপর আমরা আলোচনা করব টানেলিং ফেনোমেনা। টানেলিং ইজ আ কোয়ান্টাম মেকানিক্যাল ফেনোমেনা, কারণ একমাত্র কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রেই আমরা টানেলিংটা কনসিডার করি। ক্লাসিক্যাল ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু টানেলিং এর কোনো কনসেপ্ট নেই, কারণ আমরা এই যে রাইট সাইডে যে ছবিটা দেখাচ্ছি সেখানে দেখা যাচ্ছে কি যে ফার্স্ট রিজিয়ন থেকে একটা ইলেকট্রনের ওয়েভ মুভ করছে, সেকেন্ড রিজিয়নে একটা ব্যারিয়ার রয়েছে, সেই ব্যারিয়ারের মধ্যে দিয়ে গিয়ে সে রাইট সাইডে থার্ড রিজিয়নে পৌঁছচ্ছে। এবার যেহেতু ব্যারিয়ারের মধ্যে দিয়ে সে মুভ করছে, তার ফলে কিছুটা পরিমাণে ওয়েভ ফাংশন বা ওয়েভের এনার্জি এই ব্যারিয়ারের মধ্যে অ্যাবজর্ব হচ্ছে, তার ফলে লেফট সাইডে ফার্স্ট রিজিয়নে যে ইলেকট্রনের ওয়েভ ফাংশনটার ম্যাগনিটিউড যা ছিল তার ম্যাগনিটিউড কিছুটা পরিমাণে রিডিউস হচ্ছে একদম রাইট সাইডে, মানে থার্ড রিজিয়নের মধ্যে যখন ইলেকট্রনের ওয়েভটা পৌঁছচ্ছে। কিন্তু যখন আমরা ক্লাসিক্যাল ফিজিক্স কনসিডার করি তখন দেখা যায় কি যে লেফট সাইড থেকে কোনো পার্টিকেল রাইট সাইডে যেতে পারে না থ্রু ব্যারিয়ার। সেটাকে যেতে গেলে আইদার তার এনার্জিকে ব্যারিয়ারের হাইটের থেকে বেশি হতে হবে, তবেই কিন্তু লেফট সাইড থেকে একটা পার্টিকেল রাইট সাইডে মুভ করতে পারবে। তার ফলে কি বলা যাচ্ছে যে ক্লাসিক্যাল ফিজিক্সে টানেলিং এর কোনো কনসেপ্ট নেই। কোয়ান্টাম মেকানিক্যাল ফিজিক্সের ক্ষেত্রে আমরা কনসিডার করি যে লেফট সাইড থেকে একটা পার্টিকেল বা একটা ওয়েভ থ্রু ব্যারিয়ার রাইট সাইডে মুভ করতে পারছে, অথবা এটা ভাইস ভার্সা, যদি রাইট সাইডে ওয়েভ ফাংশনটা থাকে সেই ওয়েভ ফাংশনটা থ্রু ব্যারিয়ার লেফট সাইডে মুভ করতে পারবে। এবারে এই ক্ষেত্রে যেটা মেন ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে ব্যারিয়ারের উইথ। ব্যারিয়ারের উইথ যত চেঞ্জ হয় তত টানেলিং এর কারেন্টের ভ্যালুটাও তত চেঞ্জ হয়, কারণ ব্যারিয়ারের উইথ যত কম হবে তত তার অ্যাবজর্পশনের ক্ষমতা কমবে, এবং অ্যাবজর্পশনের ক্ষমতা যত কমবে তার ফলে রাইট সাইডে যে ওয়েভ ফাংশনটা পাবো তার ম্যাগনিটিউড হাই হবে, অথবা ব্যারিয়ারের উইথ যত বেশি হবে তত বেশি পরিমাণে ওয়েভ এই ব্যারিয়ারের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে, তার ফলে রাইট সাইডে যখন ওয়েভটা গিয়ে পৌঁছবে তার ম্যাগনিটিউড আরো রিডিউস হবে। সেই জন্য ব্যারিয়ারের উইথ কিন্তু খুব ক্রুশিয়াল ফ্যাক্টর এই টানেলিং এর ক্ষেত্রে। এছাড়া আর একটা নতুন টার্ম আছে যেটা হচ্ছে প্রবাবিলিটি অফ টানেলিং। টানেলিং এর প্রবাবিলিটিকে আমরা ডিনোট করছি টি স্মল টি দিয়ে। টি স্মল টি কি ডিনোট করছে, যে রাইট সাইডে যে ওয়েভটা আমরা পেয়েছি সেটা ডিভাইডেড বাই লেফট সাইডের ওয়েভের ম্যাগনিটিউড। তার ফলে আমরা টানেলিং প্রবাবিলিটিকে টি টি যেটা ডিনোট করেছি ইকুয়ালস টু সাই 3 হোল স্কয়ার ডিভাইডেড বাই সাই 1 হোল স্কয়ার। সাই 3 হলো থার্ড রিজিয়নে ইলেকট্রনের ওয়েভ ফাংশন, আর সাই 1 হচ্ছে ফার্স্ট রিজিয়নে ইলেকট্রনের ওয়েভ ফাংশন। আর টানেলিং কারেন্ট ডেনসিটি আমরা ক্যালকুলেট করছি যে টানেল ইকুয়ালস টু কিউ এম স্টার ডিভাইডেড বাই 2 পাই স্কয়ার এইচ কাট কিউব ইন্টিগ্রেশন f1 n1 tt ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস f3 ইনটু n3 d
এনার্জি লেভেলের উপরে আমরা এই ইন্টিগ্রেশনটা কনসিডার করছি, যেখানে ক্যাপিটাল এফ হচ্ছে ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন, কারণ আমরা এখানে কনসিডার করছি কি আইদার ইলেকট্রন অথবা প্রোটন অথবা হোল, যেগুলো সবই হচ্ছে ফার্মিয়ন, এরা সবাই ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন ওবে করে। আর তাছাড়া ক্যাপিটাল এন হচ্ছে ডেনসিটি অফ স্টেট, কারণ একটা স্টেটে ফার্স্ট রিজিয়নে যতগুলো নাম্বার অফ স্টেট রয়েছে অ্যালাউড স্টেট, থার্ড রিজিয়নে কতগুলো নাম্বার অফ অ্যালাউড স্টেট আছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। আর সেই অ্যালাউড স্টেটে কতগুলো ইলেকট্রন বা প্রোটন বা হোল ক্যাপচার করতে পারবে এবং তার প্রবাবিলিটি কত হবে সেটাই আমরা ক্যালকুলেট করতে পারছি ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশন দিয়ে। 1879 সালে এডুইন হল নামে একজন সায়েন্টিস্ট প্রথম আবিষ্কার করেন যে কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে যদি ট্রান্সভার্স ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হয় তো তার মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট করে, যে ইলেকট্রিক ফিল্ডটা কারেন্টের ডাইরেকশন এবং ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনের সঙ্গে পারপেন্ডিকুলার হয়। আমরা এখানে এই ছবিটায় দেখাচ্ছি যে কারেন্টের ডাইরেকশন হচ্ছে এক্স ডাইরেকশনে এবং ট্রান্সভার্স যে ম্যাগনেটিক ফিল্ডটা রয়েছে সেই ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন হলো জেড ডাইরেকশন। সেক্ষেত্রে যে হল ফিল্ডটা জেনারেট হয়েছে বা যে ইলেকট্রিক ফিল্ডটা জেনারেট হয়েছে সেই ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হয় ওয়াই ডাইরেকশন। এই এফেক্টটাকে বলা হয় হল এফেক্ট। এডুইন হলের নাম অনুসারেই এই এফেক্টের নাম দেওয়া হয়েছে হল এফেক্ট। এবং যে ইলেকট্রিক ফিল্ডটা জেনারেট হয়, যেটা আমি আগেই বললাম, সেই ইলেকট্রিক ফিল্ডটাকে বলা হয় হল ফিল্ড। এবার আমরা এই হল ইলেকট্রিক ফিল্ড যেটা জেনারেট হয়েছে, তার মানে কি ইলেকট্রিক ফিল্ড যখন জেনারেট হচ্ছে সেখানে আমরা যদি একটা ভোল্টমিটার লাগাই তাহলে আমরা হল ভোল্টেজটা মেজার করতে পারবো। সেই হল ভোল্টেজ আমরা কিভাবে মেজার করি, যেটাকে আমরা ডিনোট করছি VH দিয়ে। VH ইকুয়ালস টু RH ইনটু I ইনটু B ডিভাইডেড বাই T। T হচ্ছে যে কন্ডাক্টর বা সেমিকন্ডাক্টরের যে আমরা প্লেস করেছি সেটা থিকনেস, আর RH হলো হল কোএফিসিয়েন্ট, I হচ্ছে কারেন্ট, B হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। আর RH কে আমরা কিভাবে ক্যালকুলেট করি, হল কোএফিসিয়েন্ট কে 1 ডিভাইডেড বাই n ইনটু q। n হচ্ছে কেরিয়ার ডেনসিটি, কন্ডাক্টর বা সেমিকন্ডাক্টরের মধ্যে যে কেরিয়ারের ডেনসিটি রয়েছে সেটা, আর q হলো ইলেকট্রনিক চার্জ। এবার আমরা দেখব যে কারেন্ট এক্স ডাইরেকশন এবং ম্যাগনেটিক ফিল্ড জেড ডাইরেকশনে মুভ করলে আমরা যে ইলেকট্রিক ফিল্ডটা পাচ্ছি সেই ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা কোন দিকে হয়। আমরা বলেছি কি যে অ্যালং ওয়াই ডাইরেকশন। এবার পজিটিভ ওয়াই ডাইরেকশন না নেগেটিভ ওয়াই ডাইরেকশনে হবে সেটা আমরা এবার দেখব। আমরা কনসিডার করেছি কারেন্ট ফ্লো করছে পজিটিভ এক্স ডাইরেকশন এবং ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন হলো পজিটিভ জেড ডাইরেকশন। সেক্ষেত্রে যে চার্জ পার্টিকেল গুলো সেই চার্জ পার্টিকেল গুলো অ্যাকুমুলেট করবে কন্ডাক্টরের ব্যাক সাইডে। কন্ডাক্টরের ব্যাক সাইডে মানে নেগেটিভ ওয়াই ডাইরেকশনে। নেগেটিভ ওয়াই ডাইরেকশনে গিয়ে চার্জ পার্টিকেল গুলো অ্যাকুমুলেট করছে। এবার যদি এই সেমিকন্ডাক্টরটা এন টাইপ হয় তাহলে কি পাওয়া যাবে, যে ইলেকট্রন গুলো ব্যাক সাইডে গিয়ে অ্যাকুমুলেট করছে, মানে নেগেটিভ ওয়াই ডাইরেকশনে গিয়ে অ্যাকুমুলেট করছে। এবার যদি ইলেকট্রন গুলো নেগেটিভ ওয়াই ডাইরেকশনে গিয়ে অ্যাকুমুলেট করে সেক্ষেত্রে তাহলে ইলেকট্রিক ফিল্ডটার ডাইরেকশন কোন দিকে হবে। ইলেকট্রিক ফিল্ড আমরা সব সময় জানি যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে মুভ করে। তাহলে এক্ষেত্রে যেহেতু ইলেকট্রন গুলো অ্যাকুমুলেট করছে নেগেটিভ ওয়াই ডাইরেকশনে, তার ফলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনও হবে নেগেটিভ ওয়াই ডাইরেকশন। তার ফলে আমরা পাচ্ছি এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হল ফিল্ডের ডাইরেকশন হচ্ছে নেগেটিভ ওয়াই ডাইরেকশন। এবার আসছি আমরা পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হোল হচ্ছে মেজরিটি কেরিয়ার, তার ফলে এখানে অ্যাকুমুলেট করছে হোল গুলো গিয়ে নেগেটিভ ওয়াই ডাইরেকশনে, তার মানে ব্যাক সাইডে গিয়ে হোল জমা হচ্ছে। এবার হোল যখন অ্যাকুমুলেট করছে তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে। ইলেকট্রিক ফিল্ড যেহেতু সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায় এবং এক্ষেত্রে পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যেহেতু হোল গিয়ে অ্যাকুমুলেট করেছে ব্যাক সাইডে, তার মানে ব্যাক সাইডটা পজিটিভলি চার্জ হয়ে গেছে। পজিটিভলি চার্জ হওয়ার জন্য ব্যাক সাইড থেকে ফ্রন্ট সাইডের দিকে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হবে
তার ফলে আমরা বলতে পারছি কি যে পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড বা হল ফিল্ডের ডাইরেকশন হবে অলওয়েজ পজিটিভ ওয়াই ডাইরেকশন। আর এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা আগেই বললাম যে সবসময় ডাইরেকশনটা হবে নেগেটিভ ওয়াই ডাইরেকশন, কারণ এখানে ইলেকট্রন গুলো গিয়ে ব্যাক সাইডে জমা হওয়ার জন্য ব্যাক সাইডটা নেগেটিভলি চার্জ হয়েছে, তার ফলে ইলেকট্রিক ফিল্ডটা ফ্রন্ট সাইড থেকে ব্যাক সাইডের দিকে ডাইরেকশনটা পাওয়া যাচ্ছে। সেই জন্য আমাদের এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হল ফিল্ডের ডাইরেকশন হবে নেগেটিভ ওয়াই ডাইরেকশন, আর পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হল ফিল্ডের ডাইরেকশন হবে পজিটিভ ওয়াই ডাইরেকশন। এবার আমরা আলোচনা করব যে এই হল এফেক্টের কি অ্যাপ্লিকেশন, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হল এফেক্টের কি দরকার। হল এফেক্টের মাধ্যমে আমরা অনেকগুলো জিনিস ডিটারমাইন করতে পারি। প্রথম আমরা ডিটারমাইন করতে পারি কি টাইপ অফ সেমিকন্ডাক্টর, কারণ আমরা আগেই দেখলাম যে যখন সেটা এন টাইপ সেমিকন্ডাক্টর হচ্ছে তখন হল ফিল্ডের ডাইরেকশনটা নেগেটিভ ওয়াই ডাইরেকশনে আছে, আর যখন সেটা পি টাইপ সেমিকন্ডাক্টর হচ্ছে তখন হল ফিল্ডের ডাইরেকশনটা পজিটিভ ওয়াই ডাইরেকশনে আছে। তার ফলে এই হল ফিল্ডের ডাইরেকশন থেকে আমরা কিন্তু ডিটারমাইন করে ফেলতে পারছি যে সেমিকন্ডাক্টরের টাইপটা কি, এবং হল কোএফিসিয়েন্ট যেটা পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হল কোএফিসিয়েন্ট অলওয়েজ পজিটিভ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হল কোএফিসিয়েন্ট অলওয়েজ নেগেটিভ। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, ডিটারমিনেশন অফ কেরিয়ার কনসেন্ট্রেশন। হল কোএফিসিয়েন্ট যদি আমরা ক্যালকুলেট করে বার করতে পারি তাহলে আমরা সেইখান থেকে কেরিয়ারের কনসেন্ট্রেশনটা বার করে ফেলতে পারবো এই ফর্মুলার মাধ্যমে। n equals to 1 by RH into Q. Q হচ্ছে ইলেকট্রনিক চার্জ যার ভ্যালু আমরা জানি। এবার হল কোএফিসিয়েন্ট যখন আমরা মেজার করতে পারছি তখন আমরা সেই কন্ডাক্টর বা সেমিকন্ডাক্টরের মধ্যে কেরিয়ারের কনসেন্ট্রেশন ক্যালকুলেট করতে পারবো। এরপরেরটা কি, ডিটারমিনেশন অফ মোবিলিটি। মোবিলিটি আমরা ক্যালকুলেট করতে পারবো, যে মোবিলিটিটাকে আমরা বলি হল মোবিলিটি। হল মোবিলিটি কিভাবে ক্যালকুলেট করা হয়, সিগমা ইনটু RH। RH হলো হল কোএফিসিয়েন্ট, যেটার আমরা মডুলাস ভ্যালু নিচ্ছি বা অ্যাবসলিউট ভ্যালু নিচ্ছি, তার কারণ হচ্ছে যে পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হল কোএফিসিয়েন্ট হয় পজিটিভ, এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে নেগেটিভ হবে, কিন্তু এখানে আমরা অ্যাবসলিউট ভ্যালুটাকে কনসিডার করব কারণ মোবিলিটি কিন্তু কোনো পার্টিকেলের ক্ষেত্রেই নেগেটিভ হতে পারে না। আর সিগমা হচ্ছে কন্ডাক্টিভিটি অফ দা মেটেরিয়াল। আর লাস্ট আমরা মেজার করতে পারি ম্যাগনেটিক ফিল্ড। আমরা যদি হল ভোল্টেজ মেজার করতে পারি, হল কোএফিসিয়েন্ট ক্যালকুলেট করতে পারি, তাহলে সেইখান থেকে আমরা ম্যাগনেটিক ফিল্ড বার করে ফেলতে পারবো এই ফর্মুলার মাধ্যমে, যেখানে বলা হচ্ছে কি যে বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, বি ইকুয়ালস টু VH ইনটু টি ডিভাইডেড বাই RH ইনটু আই। টি হচ্ছে থিকনেস, VH হচ্ছে হল ভোল্টেজ, RH হচ্ছে হল কোএফিসিয়েন্ট, আর আই হচ্ছে কারেন্ট। If this content is useful, please put a like and share it with others. And if you want to get such videos like this, please subscribe my YouTube channel Electronics Made Easy with Shomabu. And for any suggestions or for any queries, you are most welcome to comment. Thank you for watching this.